সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার sharebusiness24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজও আমরা একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। রয়েছে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনার মূল্যবান কিছু তথ্য জানা হবে। আজ আমরা যখন ভিডিওটি করছি তখন বেলা 10:15। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 32 পয়েন্ট বেড়ে 5154 পয়েন্টে অবস্থান করছে। আজও রয়েছে অর্থমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ খবর। ডিএসইএস সূচক এ সময় 5 পয়েন্ট বেড়ে 1045 পয়েন্টে এবং ডিএস30 ইন্ডেক্স 7 পয়েন্ট বেড়ে 1962 পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে আজও কিন্তু গতকালকের মতো পজিটিভ মুভমেন্টে লেনদেন শুরু হয়েছে। 248টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, এ সময় কমেছে 35টির এবং 37টি প্রতিষ্ঠানের দর রয়েছে অপরিবর্তিত। তবে লেনদেনে কিছুটা মন্থর গতি লক্ষ্য করা যাচ্ছে। 46 কোটি টাকার লেনদেন হয়েছে এ সময়। আগের কার্যদিবসে যেখানে 470 কোটি টাকার লেনদেন হয়েছিল, যদিও আগের কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক 10 পয়েন্ট বেড়েছিল। আজ যদি দেখি যে এ সময়ে বেশ কিছু প্রতিষ্ঠান হল্টেড হয়েছে। এর মধ্যে অ্যাটলাস বাংলাদেশ, এই প্রতিষ্ঠানটির দর 6 টাকা 70 পয়সা বেড়ে 73 টাকা 80 পয়সায় হল্টেড হয়েছে। ফ্যামিলি ট্যাক্সের দর 30 পয়সা বেড়ে 3 টাকা 30 পয়সায় হল্টেড হয়েছে। আইসিবি ইসলামী ব্যাংকের দর 20 পয়সা বেড়ে 3 টাকা 10 পয়সায় হল্টেড হয়েছে। তুংহাই নিটিং এর দর 30 পয়সা বেড়ে 3 টাকা 70 পয়সায় হল্টেড হয়েছে। অর্থাৎ গতকালকে শুধু ফ্যামিলি ট্যাক্সের শেয়ার হল্টেড হয়েছিল, সেখানে আজ কিন্তু আরো 3টি বেশি প্রতিষ্ঠানের শেয়ার হল্টেড হয়েছে। বরাবরের মতো আমরা এখন দেখব ইন্ডেক্স পজিটিভ কন্ট্রিবিউটর যে শেয়ারগুলো, সেই শেয়ারগুলোর অবস্থান। ইসলামী ব্যাংক রয়েছে সবার উপরে। আজ গত 6 মাসে বিনিয়োগকারীদের -7.32% নেগেটিভ রিটার্ন দিয়েছে। আজ 38 টাকা 50 পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে। 55.88 প্রতিষ্ঠানটির পি রেশিও। এরপরেই রয়েছে রবিয়া জিয়াটা লিমিটেড। এই প্রতিষ্ঠানটি গত 6 মাসে বিনিয়োগকারীদের -8.44% নেগেটিভ রিটার্ন দিয়েছে। 28 টাকা 40 পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে। এরপর রয়েছে পূবালী ব্যাংক, গত 6 মাসে বিনিয়োগকারীদের 23.37% পজিটিভ রিটার্ন দিয়েছে, অর্থাৎ লাভ দিয়েছে কোম্পানিটি। 36 টাকা 70 পয়সায় সর্বশেষ কোম্পানির শেয়ার লেনদেন হচ্ছে। পূবালী ব্যাংকের পরেই রয়েছে ব্যাডবিসি, গত 6 মাসে বিনিয়োগকারীদের -22.30% নেগেটিভ রিটার্ন দিয়েছে। 213 টাকা 90 পয়সায় এই শেয়ারটির দর আজ নেমে এসেছে। এবং এই শেয়ারটি নিয়ে দু একটি কথা না বললেই নয়। এই তাদের ইতিহাসের সর্বনিম্ন ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং তাদের ইপিএসও খারাপের দিকে যাচ্ছে। সুতরাং এই শেয়ারটি নিয়ে বেশি আর আস্থা রাখতে পারেননি, যার ফলে প্রতিষ্ঠানটির শেয়ার দর কিন্তু ধসে গেছে। ব্যাডবিসির পরেই রয়েছে ব্র্যাক ব্যাংক। এই প্রতিষ্ঠানটির গত 6 মাসে বিনিয়োগকারীদের -3.81% নেগেটিভ রিটার্ন দিয়েছে এবং 68 টাকা 60 পয়সায় এই প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হচ্ছে আজ। এরপরে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, গত 6 মাসে বিনিয়োগকারীদের 8.26% পজিটিভ রিটার্ন দিয়েছে এবং আজ 26 টাকা 40 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে। এরপরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গত 6 মাসে বিনিয়োগকারীদের -1.87% নেগেটিভ রিটার্ন দিয়েছে এবং 210 টাকা 50 পয়সায় আজ সর্বশেষ লেনদেন হচ্ছে। এরপরে রয়েছে ব্যাংক এশিয়া প্রতিষ্ঠানটি, গত 6 মাসে পজিটিভ রিটার্ন দিয়েছে 19.21% এবং 21 টাকা 40 পয়সায় আজ সর্বশেষ লেনদেন হচ্ছে। পি রেশিও 9.86। এরপরে রয়েছে সিটি ব্যাংক, গত 6 মাসে বিনিয়োগকারীদের 16.28% পজিটিভ রিটার্ন দিয়েছে। 30 টাকা 40 পয়সায় আজ সর্বশেষ লেনদেন হয়েছে। সর্বশেষ প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, গত 6 মাসে বিনিয়োগকারীদের -29.37% নেগেটিভ রিটার্ন দিয়েছে। 192 টাকা 40 পয়সায় সর্বশেষ আজ লেনদেন হচ্ছে। এখন আমরা দেখব এই পজিটিভ মুভমেন্টের কোম্পানিগুলোর আরএসআই মান। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আরএসআই মান 39.29, অর্থাৎ 70 এর নিচে রয়েছে, অর্থাৎ শেয়ারটি অবমূল্যায়িত অবস্থায় রয়েছে। এরপর রয়েছে পূবালী ব্যাংকের আরএসআই মান 41.05। এরপরে রয়েছে ইসলামী ব্যাংকের আরএসআই মান 38.20। ইস্টার্ন ব্যাংকের আরএসআই মান 46.45।
ইস্টার্ন ব্যাংকের পরের অবস্থানেই রয়েছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের আরএসআই মান 39.78। এরপরেই রয়েছে ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়ার আরএসআই মান 46.49। অর্থাৎ 70-এর নিচে যেসব শেয়ার থাকে সেসব শেয়ার আন্ডার ভ্যালুড ধরা হয়, এবং 70-এর উপরে যদি আরএসআই মান থাকে তাহলে ওভারসোল্ড বা ওই সময় স্মার্ট বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দেন। ব্যাডবিসির আরএসআই মান 27.22। এরপর রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এই প্রতিষ্ঠানটির আরএসআই মান 38.06। এরপরে রয়েছে প্রাইম ব্যাংক। এই প্রতিষ্ঠানটির আরএসআই মান 48.23। এখন আমরা দুটি গুরুত্বপূর্ণ খবর দেখব যে শেয়ার বাজারে বড় পরিবর্তন, নতুন 3 আইন নিয়ে আসছে পরিকল্পনা। দেশের শেয়ার বাজারকে আরো শক্তিশালী ও গতিশীল, স্থিতিশীল ও বিনিয়োগ বান্ধব করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে নোয়াখালী 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন। অর্থমন্ত্রী জানান, দেশের শেয়ার বাজারকে দীর্ঘমেয়াদী অর্থায়নের একটি শক্তিশালী উৎস হিসেবে গড়ে তুলতে কাজ করছে বিএসইসি। এর অংশ হিসেবে আইনি সংস্কার, নতুন পণ্য সংযোজন এবং বাজারে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। সরকারের এই পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে শেয়ার বাজারের গভীরতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা। এই জন্য মৌলভিত্তি সম্পন্ন বেসরকারি কোম্পানির পাশাপাশি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাজারে নতুন নতুন আর্থিক পণ্য চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য শক্তিশালী বন্ড মার্কেট, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ, সুকুক, ইসলামিক বন্ড, গ্রিন বন্ড। শেয়ারবাজার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বড় ধরনের আইনি সংস্কারের কথাও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, বিএসইসি আইন 2025 প্রণয়নের কাজ চলছে। এছাড়া ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড আইন 2026 ও হুইসেল ব্লোয়ার সুরক্ষা বিধিমালা 2026 করা হচ্ছে। কর্পোরেট খাতে সুশাসন জোরদার করতে কর্পোরেট গভর্নেন্স রুল 2026 চূড়ান্ত করার কাজও শেষ পর্যায়ে রয়েছে বলে জানান। বাজারের কারসাজি রোধে তদন্ত ও এনফোর্সমেন্ট কার্যক্রম জোরদার করা হবে। অর্থমন্ত্রী আরও জানান, শেয়ার বাজারকে আধুনিক করতে সম্পূর্ণ ডিজিটালাইজেশন পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বিনিয়োগকারী সহজে অংশ নিতে পারেন। বিনিয়োগকারীদের সচেতন করতে শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে শেয়ার বাজারে বিনিয়োগের সংস্কৃতি আরো শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। এরপরেই রয়েছে আইপিও নিয়ে একটি খবর, যে আইপিও স্বপ্ন দেখিয়ে লোকসান, বিতর্কিত কোম্পানির করুণ বাস্তবতা। বলছিলাম যে কোম্পানিটির নাম, সেই কোম্পানিটি একমি পেস্টিসাইড। অর্থাৎ শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণ এবং মুনাফা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিল কোম্পানিটি। সেই আশ্বাসে ভর করে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে তুলে নিয়েছিলেন 30 কোটি টাকার উত্তোলন। কোম্পানির পর্ষদের সদস্যরা এই চক্রের সাথে জড়িত। তবে তালিকাভুক্তির মাত্র 2 বছরের মধ্যে মুনাফা থেকে লোকসানে নেমে আসে প্রতিষ্ঠানটি, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বাজার সংশ্লিষ্টদের মধ্যে বিতর্কিত নিরীক্ষকের সহায়তায় অতিরঞ্জিত আর্থিক প্রতিবেদন দেখিয়ে কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। আইপিওর আগে কোম্পানির আয়, মুনাফা ধারাবাহিকভাবে বাড়তে দেখা গেলেও তালিকাভুক্তির পর থেকেই উল্টো চিত্র প্রকাশ পেতে শুরু করে। এ বিষয়ে ডিসির এক পরিচালক বলেন, অতীতে একাধিক কমিশনের সময় অনেক দুর্বল ও ভুয়া কোম্পানিকে আইপিওর মাধ্যমে বাজারে এনেছে এবং অর্থ সংগ্রহের সুযোগ দিয়েছে। এসব কোম্পানি কৃত্রিম আর্থিক হিসাব দেখিয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছে। এ বিষয়ে স্টক এক্সচেঞ্জ থেকে নতুন সংস্থাকে অবহিত করা হলেও তা যথাযথ গুরুত্ব পায়নি বলে তিনি অভিযোগ করেন। sharebusiness24.com থেকে আরো তথ্য জেনে নিতে পারেন। তবে এই প্রতিষ্ঠানের নিরীক্ষকও কিন্তু এই জন্য দায়ী। নিরীক্ষা প্রতিষ্ঠান সিরাজ খান বসাক অ্যান্ড কোং এর পার্টনার রমেন্দ্রনাথ বসাকের মাধ্যমে একমি পেস্টিসাইডের নিরীক্ষা সম্পন্ন হয়। একই নিরীক্ষক সিলভার
কম্পোজিট টেক্সটাইল মিলসের একই সময়ে ভিন্ন দুটি আর্থিক হিসাব নিরীক্ষা করে উভয়কেই সঠিক বলে সনদ দেন, যা একটি নজিরবিহীন ঘটনা। এ ঘটনায় আইসিএসবি তার নিরীক্ষা কার্যক্রমে 5 বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে। সুতরাং যেসব কোম্পানিতে এইসব কোম্পানির নিরীক্ষক দেখবেন, সেসব কোম্পানিতে বিনিয়োগের আগে আসলে চিন্তা ভাবনা করবেন। নিরীক্ষক যদি একটি কারসাজি চক্রের সাথে জড়িত থাকে, অর্থাৎ যাকে জাস্টিফাই করতে দেওয়া হয়, সেই যদি ভুয়া রিপোর্ট দেয়, তাহলে বিনিয়োগকারীদের কপালে দুর্দশা নেমে আসার কথা সেটাই হয়েছে। রেসের 11 মিউচুয়াল ফান্ডে অনিয়ম, 55 লাখ জরিমানা। শেয়ারবাজারে তালিকাভুক্ত বন্ড ও সরকারি ট্রেজারি বন্ডে বাধ্যতামূলক বিনিয়োগ না করায় সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান বা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেস এসেট ম্যানেজমেন্ট পিএনসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বিএসইসি। প্রতিষ্ঠানটিকে 55 লাখ টাকা জরিমানা করা হয়েছে। যদিও এই 55 লাখ টাকা এই প্রতিষ্ঠানটির অনিয়মের কিছুই না, অর্থাৎ তারা যদি 1000 কোটি টাকার দুর্নীতি করে, এই রেস ম্যানেজমেন্টের বিরুদ্ধে অনেক বড় ধরনের অভিযোগ রয়েছে, সেখানে 55 লাখ টাকা জরিমানা, এটা কোনো বড় ধরনের ব্যবস্থা নেওয়া হলো না। যাই হোক, sharebusiness24.com এর সাথে থাকার জন্য এতক্ষণ আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন এসব তথ্য জানবেন। ধন্যবাদ।